সবাইকে স্বাগত। অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা মাহফুজ আলম, আজকে তাকে নিয়ে একটু কথা বলতে চাই। আপনারা জানেন যে তিনি শুরুতে, অর্থাৎ এই সরকার যখন দায়িত্ব গ্রহণ করে তখন তিনি ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। এরপরে গত 10ই নভেম্বর তাকে করা হলো উপদেষ্টা, এবং ওই একই দিন আরও দুজন উপদেষ্টা শপথ নিয়েছিলেন। কিন্তু এখন পর্যন্ত, অর্থাৎ 10ই নভেম্বর থেকে আজকে 12ই ফেব্রুয়ারি, 3 মাসের বেশি সময়, এখন পর্যন্ত কিন্তু মাহফুজ আলম কোন মন্ত্রণালয়ের উপদেষ্টা সেটি আমরা জানি না। অর্থাৎ তিনি স্পেসিফিকভাবে কোনো মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত নন। যেমন আগেও আমরা দেখেছি যে দপ্তরবিহীন মন্ত্রী, যেমন সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন দপ্তরবিহীন মন্ত্রী কিছুদিন। তো মাহফুজ আলমও এখন পর্যন্ত আসলে দপ্তরবিহীন উপদেষ্টা, কিন্তু আমরা জানি যে তিনি অত্যন্ত প্রভাবশালী, সরকারে তার প্রভাব অনেক, এবং সোশ্যাল মিডিয়া, বিশেষ করে তার যে ভেরিফাইড ফেসবুক, সেখানে তিনি সমসাময়িক নানা বিষয়ে এমন সব কথা লেখেন যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং মানুষ মনে করে, সাধারণ মানুষ, দলমত নির্বিশেষে মানুষ মনে করে যে এই কথাগুলো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে আসা উচিত। তার যারা সহকর্মী, যারা উপদেষ্টা পরিষদে আছেন কিংবা উপদেষ্টা পরিষদে নেই কিন্তু সরকারের স্টেক হোল্ডার, ধরা যাক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, তাদের শীর্ষ নেতাদের অনেকের সঙ্গেই আমরা দেখব যে মাহফুজ আলমের বক্তব্যের খুব স্পষ্ট পার্থক্য তৈরি হচ্ছে। বিশেষ করে এই যে 5ই আগস্টের পর থেকে বিভিন্ন জায়গায় মব, ভাঙচুর, ভায়োলেন্স, এর বিরুদ্ধে মাহফুজ আলম কিন্তু কথা বলছেন। এবং আমরা দেখলাম যে সবশেষ 11ই ফেব্রুয়ারি, অর্থাৎ মঙ্গলবার রাতে তিনি যে একটি পোস্ট দিয়েছেন, সেই পোস্টটি পড়ে আমার মনে হলো তিনি কি একটু ভয় পেলেন। এই ভয় পেলেন কিনা তার আগে খেয়াল করেন যে যেদিন ধানমন্ডি 32 নম্বরে ঘোষণা দিয়ে ভাঙচুর করা হলো, আগুন দেয়া হলো, তার পরদিনই 6 তারিখে মাহফুজ আলম তার ফেসবুকে লিখেছিলেন এরকম যে গড়ার তাকত আছে আমাদের, আমরা আঞ্চলিক ও বৈশ্বিক আধিপত্যবাদ মোকাবেলা করছি, নিছক কিছু মূর্তি বা দালান নয়। মূর্তি না ভেঙে আমাদের উচিত আমাদের শত্রুদের শক্তির বিপরীতে পাল্টা চিন্তা, শক্তি ও হেজেমনি গড়ে তোলা। এবং এই পোস্টে মাহফুজ আলম লিখেছেন যে এই যে ভাঙাভাঙি চলছে, এর মধ্য দিয়ে তিনি কোনো ভালো ভবিষ্যতের ইঙ্গিত দেখেন না। এবং এই পোস্টটি প্রচুর শেয়ার হয়েছে, প্রচুর মানুষ প্রশংসা করেছেন, এবং আমরাও যারা সাধারণ মানুষ, আমরাও মনে করি যে সরকারের একটি গুরুত্বপূর্ণ জায়গা থেকে এরকম রিয়াকশনটাই আসা উচিত ছিল। এবং এই ইস্যুতে আমরা দেখব যে তাৎক্ষণিকভাবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনিও বিবৃতি দিয়েছেন এবং বলেছেন যে এই ধরনের মব ভায়োলেন্স সরকার টলারেট করবেন, এটি সরকারের তরফ থেকে বলা হয়েছে। মাহফুজ আলম এর পরের দিন আবার লিখলেন ফেসবুকে যে থামুন, শান্ত হন, সরকারকে কাজ করতে দিন, বিচার ও সংস্কার হবেই। আমি জানি এই উত্তপ্ত মৌসুমে কেউ থামতে বলবে না, কিন্তু আপনারা গালি দিলেও বলবো থামুন। এখানেও মাহফুজ আলম এই যে মব ভায়োলেন্স, এই যে আইন নিজের হাতে তুলে নেওয়া, মানে একটা আমরা যে পরিবর্তন বা সংস্কার চাচ্ছি, সেই একটা নিয়মতান্ত্রিক পদ্ধতির বাইরে গিয়ে যারা ভাঙচুর করে, আগুন দিয়ে জ্বালাও পোড়াও করে যারা এক ধরনের অ্যানার্কি তৈরি করতে চাচ্ছেন, তার বিরুদ্ধে মাহফুজ আলম দাঁড়াচ্ছেন। সবশেষ যে ঘটনাটি ঘটলো আপনার বইমেলায়, অমর একুশে বইমেলায় বিতর্কিত লেখক তসলিমা নাসরিনের একটি বই রাখাকে কেন্দ্র করে সব্যসাচী প্রকাশনের স্টলে কিছু লোক চড়াও হলেন, সেই স্টলে বসে থাকা একজন লেখক আক্রান্ত হলেন। এই ঘটনাটি নিয়ে সারা দেশেই যখন সমালোচনা শুরু হলো, আমরা দেখলাম যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেও সঙ্গে সঙ্গে বিবৃতি এসছে যে, এবং নির্দেশ দেওয়া হয়েছে যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে যেন দ্রুত আইনের আওতায় আনা হয় এবং ঘটনার জন্য সুষ্ঠু তদন্ত করা হয়। একই সঙ্গে বাংলা একাডেমিকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে এই ধরনের ঘটনা ওখানে না ঘটে। এবং ওই দিনই মাহফুজ আলম তিনি তার ফেসবুকে আবার লিখলেন যে অভ্যুত্থানের পক্ষে হলে মব করা বন্ধ করেন, আর যদি মব করেন তাহলে আপনাদের ডেভিল হিসেবে ট্রিট করা হবে। এখানে ডেভিল শব্দটি মাহফুজ আলম পরিষ্কারভাবে বা সচেতনভাবে লিখেছেন, কারণ আমরা জানি যে সম্প্রতি ডেভিল হান্ট নামে একটা অপারেশন শুরু হয়েছে। ডেভিল হান্ট মানে শয়তান বধ বা শয়তান শিকার। এবং যখন এই অভিযানটি শুরু হয় তখন অনেকেই প্রশ্ন তুলেছিলেন যে ডেভিল কারা, সরকার ডেভিল হিসেবে কি শুধুই জুলাই অভ্যুত্থানে যারা পরাজিত আওয়ামী লীগকেই চিহ্নিত করছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মাহফুজ আলম পরিষ্কার বলে দিচ্ছেন যে না, ডেভিল মানে যারা অ্যানার্কি তৈরি করছেন, যারা মব তৈরি করছেন, তারা সবাই আসলে ডেভিল। এবং বইমেলায় যারা এই ঘটনাটা ঘটালেন, মাহফুজ আলম তাদেরকে ইঙ্গিত করে বললেন যে এই জাতীয় ঘটনা যদি ঘটান কেউ, তাহলে তারাও ডেভিল হিসেবে গণ্য হবেন। এরপরে আমরা দেখলাম যে গতকালকে রাতে, অর্থাৎ
মঙ্গলবার রাতে মাহফুজ আলম আর একটা স্ট্যাটাস দিলেন এরকম যে তৌহিদি জনতা নামে আপনারা যারা নিজেদের পরিচয় দেন তাদের আমি হুমকি দেইনি, সতর্ক করেছি। এটা অনেক বড় স্ট্যাটাস। এরকম একটা স্ট্যাটাস মাহফুজ আলম কেন দিলেন? এবং এ কারণে আমি প্রশ্নটা করলাম যে মাহফুজ আলম একটু ভয় পেলেন কিনা। কারণ আগের যে পোস্টটা, বইমেলা ইস্যুতে তিনি যে পোস্টটা দিয়েছিলেন, সেখানে তিনি তৌহিদি জনতার নামে যারা এই নানা জায়গায় মব করছে, ভাঙচুর চালাচ্ছে, নারীদের খেলা বন্ধ করে দিচ্ছে, তাদেরকে ইঙ্গিত করে তিনি বলছেন যে এই ধরনের তৌহিদি জনতার নামে এই ধরনের কাজ করলে সেটা আসলে প্রকারান্তরে অভ্যুত্থানের যে স্পিরিট বা মানুষের মধ্যে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা সেটিকেই প্রশ্নবিদ্ধ করে। কিন্তু মাহফুজ আলমের এই একটি যৌক্তিক পোস্টের বিরুদ্ধে আমরা দেখলাম যে সমালোচনা হচ্ছে। তার যারা ঘনিষ্ঠজন বা সোশ্যাল মিডিয়ায় যারা মাহফুজ আলমকে পছন্দ করেন তাদেরও অনেকে দেখছি যে এই পোস্টের কারণে মাহফুজ আলমের সমালোচনা করছেন। একই সঙ্গে কাছাকাছির সময় আমরা দেখলাম যে এই জুলাই অভ্যুত্থানে খুবই সক্রিয় ছিলেন একজন বুদ্ধিজীবী, লেখক, চিন্তক ফরহাদ মজহার। তিনি একটি পোস্ট দিলেন। তিনি বলছেন যে এই যাদেরকে মব বলা হচ্ছে, এই মব বললে সেটি খাটো করা হচ্ছে, কারণ এটি জনগণের অভ্যুত্থান, তিনি বলছেন জনগণের শক্তি। তাহলে আমরা দেখছি যে এই মব বা চলমান অ্যানার্কি, চলমান এক ধরনের নৈরাজ্য, এটা নিয়ে সরকারের ভেতরেই আসলে দুই রকমের একটা অবস্থান। সরকারের ঘনিষ্ঠজনদের কেউ কেউ এই মবকে সমর্থন করছেন, আবার মাহফুজ আলম স্ট্রেট তার বিরুদ্ধে দাঁড়াচ্ছেন। কিন্তু যখন তিনি বিরুদ্ধে দাঁড়াচ্ছেন তখন তার বিরুদ্ধে আবার দাঁড়াচ্ছেন তার ঘনিষ্ঠজনেরা। এটি একটি খুব মাহফুজ আলমের জন্য আমি বলবো যে এটা বড় সংকট, যে তিনি যৌক্তিক জায়গায় দাঁড়াতে চাচ্ছেন কিন্তু ভেতর থেকেই, নিজেদের ভেতর থেকেই তিনি এক ধরনের মানে প্রোটেস্টের বা প্রতিবাদের মুখে পড়ছেন। যে কারণে মাহফুজকে এখন লিখতে হলো যে তিনি হুমকি দেননি, সতর্ক করেছেন।